আসসালামু আলাইকুম। তুরস্কের ইস্তাম্বুল থেকে আপনাদের সাথে আছি আমি সরোয়ার আলম। ভারতের রাজধানী নয়াদিল্লিতে লালকেল্লার সামনে গাড়িতে বিস্ফোরণ ঘটেছে। সেই বিস্ফোরণে এখনো পর্যন্ত ৮ জন নিহত হয়েছে, বহু মানুষ আহত হয়েছে। ভারতের সরকার, ভারতের সব ধরনের সরকারি সংস্থা এই বিস্ফোরণের তদন্ত শুরু করেছে। বিস্ফোরণ স্থলে তারা গিয়েছে উদ্ধার করার জন্য। বিস্ফোরণের কারণ এখনো জানা যায়নি। তবে ভারতের কিছু মিডিয়া বলছে যে এই বিস্ফোরণটি এমন একটা সময় ঘটলো, যেই সময়ের অল্প কিছু সময় আগে ভারতের অন্য একটা জায়গায় ২,০০০ কেজি বিস্ফোরক উদ্ধার করেছে দেশটির আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সুতরাং ভারতের এই বিস্ফোরণে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারণা করছে ভারতের গণমাধ্যমগুলো, এবং তারা এটাও ধারণা করছে যে এই বিস্ফোরণটি হয়তোবা এই বিস্ফোরণের টার্গেট একটা বিমানবন্দর বা বিমানবন্দরের কাছাকাছি গুরুত্বপূর্ণ কোনো ভবন থাকতে পারে। বিস্ফোরণটি এমন একটা সময় ঘটলো যখন রাস্তা ব্যাপক পরিমাণে জ্যাম এবং গাড়িগুলো আস্তে আস্তে যাচ্ছিল, সেই সময় বিস্ফোরণ ঘটছে। বিস্ফোরণের পরে ওই আশেপাশে অনেকগুলো গাড়ি ধ্বংস হয়েছে বলেও ভারতের গণমাধ্যম বলছে। যেহেতু একেবারেই গরম খবর, এটার উপরে নতুন করে ব্যাপক বিস্তারিত বিশ্লেষণ করা সম্ভব না। তবে ভারতের এই বিস্ফোরণ হয়তোবা ভারত পাকিস্তান উত্তেজনাকে আবার নতুন করে বাড়িয়ে দিতে পারে। যে বা যারাই এই ধরনের আক্রমণ করুক, আমরা আমাদের পক্ষ থেকে এই আক্রমণের নিন্দা জানাই। কিন্তু পাকিস্তান কিছুদিন আগে বলেছিল যে ভারত একটা মিথ্যা আক্রমণের ঘটনা ঘটিয়ে পাকিস্তানের সাথে নতুন করে উত্তেজনা সৃষ্টি করতে পারে। ভারতের পক্ষ থেকে কয়েকদিন আগে বলা হয়েছিল যে আমাদের অপারেশন সিন্দুর এখনো শেষ হয়নি, জাস্ট সেটা হচ্ছে তার তার খোলস পরিবর্তন করছে এবং ভিন্নভাবে অপারেশন সিন্দুর চলবে। সুতরাং ভারত পাকিস্তান যেটাই হোক, পাকিস্তানে বিস্ফোরণ হলে ভারতের উপরে যতটা এটার প্রভাব পড়ে, তার চেয়ে বেশি ভারতের কোথাও বিস্ফোরণ হলে পাকিস্তানের উপরে এটার প্রভাব বেশি পড়ে। হয়তোবা আমরা ভারত পাকিস্তানের নতুন করে উত্তেজনা এটার কারণে দেখতে পারি। দেখা যাক ভারতের গোয়েন্দা সংস্থা, ভারতের সরকারি সংস্থাগুলো এই বিস্ফোরণের পেছনে কারা আছে সঠিকভাবে তদন্ত করে বের করে তাদেরকে শাস্তি দিতে পারে কিনা, নাকি অন্য সময়ের মতো ভারতে কোনো একটা বিস্ফোরণ হলেই পাকিস্তান ভিত্তিক, পাকিস্তানের অমুক জায়গায় সমুক জায়গায় আসে, এরকম কোনো সন্ত্রাসী গোষ্ঠীর নাম দিয়ে তারপরে পাকিস্তানে হামলার পায়তারা করে, জানি না, দেখা যাক। তবে সাধারণ মানুষকে মেরে ফেলার এই যে ঘটনাগুলো, এই ঘটনার পেছনে যেই থাকুক, যেই ধরনের সংস্থায় থাকুক, সংগঠনই থাকুক অথবা রাষ্ট্রীয় সংস্থায় থাকুক, আমরা এটাকে নিন্দা জানাই। আজকের মূল আলোচনা ছিল আমাদের মূলত বিবিসি নিয়ে। বিবিসি সাংবাদিকতার ইতিহাসে সবচেয়ে বড় কালিমা লেপন করেছে ট্রাম্পকে নিয়ে একটা খবর করার ক্ষেত্রে। যদিও এর আগে বিবিসির এরকম আরো অনেকগুলো ঘটনা আছে, যেমন ধরুন বিবিসি এই গাজা ভূখণ্ডে ইসরায়েলের আক্রমণকে নিয়ে যেই অ্যাঙ্গেলে নিউজ করেছে, সেই নিউজের উপরে ভিত্তি করে সেই নিউজকে শেষ পর্যন্ত মানতে না পেরে বিবিসি থেকে অনেক সাংবাদিক কেঁদে কেঁদে নিউজ রুম ছেড়েছে এবং পদত্যাগ। বিবিসি একটা ডকুমেন্টারি ছেড়েছে ট্রাম্পকে নিয়ে। ট্রাম্প এর আগের নির্বাচনে কি করেছে, নির্বাচনের পরে কি করেছে, নির্বাচনের হারার পরে কি করেছে, এবার এসে কি করেছে, এরকম একটা ডকুমেন্টারি। সেই ডকুমেন্টারিতে বিবিসি ট্রাম্পের দীর্ঘ একটা বক্তব্য, সেই বক্তব্যটাকে কেটে এমন একটা কথা বানিয়েছে যেটা পুরোপুরি তার বক্তব্যের আলোচনাটাকে বা তার কথার মূল ভিত্তিটাকে ঘুরিয়ে তাকে দোষী করে। ধরুন বিষয়টা এরকম, আমি যদি উদাহরণ দেই, ধরুন আমি এখন কথা বললাম, এই যে একটা বক্তব্য দিলাম 50 মিনিটের বক্তব্যতে বললাম যে আমরা রাষ্ট্রের জন্য, ধরেন রাষ্ট্রনেতা হিসেবে, যে আমরা রাষ্ট্রের জন্য এটা করছি সেটা করছি, কিন্তু আমাদের বিরোধী পক্ষ, আমাদের শত্রুরা আমাদের এই কাজগুলোকে দেখতে পারে না, তারা ভালো দেখে না, তারা এগুলোকে হচ্ছে বন্ধ করার জন্য, এগুলোকে নস্যাৎ করার জন্য বিভিন্ন ধরনের পরিকল্পনা নিয়ে এগুচ্ছে। তাদের সেই পরিকল্পনাকে বাধা দিতে হবে, তাদের সেই পরিকল্পনা কোনোভাবেই হতে দেয়া যাবে না, এটা আমাদের রাষ্ট্রের জন্য খারাপ। এরকম বলতে 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 তারপরে এক জায়গায় গিয়ে আমি বললাম যে আমাদের দেশে ম্যালেরিয়ার প্রকোপ অনেক বেশি, এই মশা মারার জন্য আমাদের সবকিছু নিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে এবং নিধন করে দিতে হবে তাদেরকে। এখন এই যে দুটো কথা, শুরুর কথাটাকে যদি আমি নিয়ে আসি যে আমাদের শত্রুরা সবকিছুতে বাধা দিচ্ছে এবং তাদেরকে মারার জন্য, ধ্বংস করার জন্য, নিধন করার জন্য সবকিছু নিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে, তাহলে কথাটা কোথায় যায়? এগুলো আমরা এটাকে সাংবাদিকতার ভাষায় বলি আসলে কি বলে, ম্যাল ইনফরমেশন। অর্থাৎ আপনি
কুতথ্য অপতথ্য দিয়ে, অর্থাৎ আপনি আপনার কোনো এক ব্যক্তিকে টার্গেট করে তার ফোনালাপ অথবা তার কথা কেটে 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 তারপরে জাস্ট হচ্ছে তাকে একটা কালপ্রিট বানাচ্ছেন। এটা সাংবাদিক মানে মেইন স্ট্রিম মিডিয়া তো কখনোই করে না। এমনকি যারা হচ্ছে অনলাইনে অনলাইন মাধ্যমে বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যারা অ্যাক্টিভিজম করে তারাও এটা করে না, মানে ধরা খাবে জন্য। আর বিবিসির মতো একটা শতবর্ষী মিডিয়া, যে নিজেকে বিশ্বে গণমাধ্যমের কি বলে স্বর্ণরুল হিসাবে, গণমাধ্যমের বাতিঘর হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছিল, সেই বিবিসি এরকম ভাবে ট্রাম্পের কথা কেটে কেটে এমন একটা জায়গায় নিয়ে গেল। বিষয়টা কি আমি বলি, ট্রাম্প তার বক্তব্য দিয়েছিল সেই যে 2020 সালে সে যখন নির্বাচনে হেরে যায়, 2021 সালের জানুয়ারির দিকে, যখন তার যে সাপোর্টার ছিল তাদেরকে সে যখন বলল যে দেখো কংগ্রেসে এবং সিনেটে আমাদের সাপোর্টার, আমাদের এমপিরা বা হচ্ছে সিনেটররা আছে, তাদেরকে সাপোর্ট দিতে হবে, তাদেরকে উৎসাহ দিতে হবে, তাদের পাশে দাঁড়াতে হবে। এবং সেখানে সে বিরোধী গ্রুপের বিরুদ্ধে দাঁড়ানোর কথা বলেছে, তারপরে হচ্ছে এরকম অনেকগুলো কথা বলেছে। এখন সেই কথাতে এমন একটা ভাবে বিবিসি কেটে টেটে কথা মিলিয়েছে যেটাতে এরকম একটা অর্থ আসে, ট্রাম্পের কথাটা এরকম ভাবে আসে যে ক্যাপিটল হিলে আমাদের আক্রমণ করতে হবে, তোমরা যা কিছু আছে সবকিছু নিয়ে আক্রমণ করবা, আমিও তোমাদের সাথে থাকবো। এই ঘটনার পরে হোয়াইট হাউস এটা নিয়ে ব্যাপকভাবে বিবিসির উপরে খেপেছিল। খেপে যাওয়ার পরেও বিবিসি বলছে না, আমি আমার নিউজের যে রুল, যে ইয়াগুলো আছে, আমি সেটার থেকে হচ্ছে কোনোভাবেই পিছপা হই না, এটা হচ্ছে আমার স্বাধীন কি বলে গণমাধ্যমের অধিকার। ট্রাম্প বলছে ঠিক আছে, আসো দেখাবো তোমাকে স্বাধীন গণমাধ্যমের অধিকার। আমি আমেরিকার অন্য কোনো নেতা না, অন্য রাষ্ট্রপতিদের সাথে আমার তুলনা করলে হবে না। ট্রাম্প কি করেছে? ট্রাম্প ধরুন ফোন করেছে হচ্ছে প্রাইম মিনিস্টারকে, ব্রিটিশ প্রাইম মিনিস্টার বলছে যে বিবিসি একটা স্বায়ত্তশাসিত সংগঠন এবং আমরা এখানে কি বলে এটাকে যে মুক্ত গণমাধ্যম এবং বাক স্বাধীনতার উপর আমরা হাত দিতে পারি না। ট্রাম্প বলছে ঠিক আছে, কাহিনী শুরু করছে। ওকে, ফোন দিছে রাজাকে, ব্রিটিশ রাজা চার্লসকে ফোন দিয়ে বলছে দেখো কিছুদিন আগে তোমার সাথে আমার বৈঠক হয়েছিল, এত কথা হলো, এত কিছু হলো, আর বিবিসি এরকম কাজ করছে, এটার বিরুদ্ধে কিন্তু অ্যাকশনে যেতে হবে, অ্যাকশন নেওয়া দরকার, না অ্যাকশন নিলে তাহলে হচ্ছে আমি কিন্তু আন্তর্জাতিকভাবে তোমাকে যে এই ধরনের একত্রে আমরা যে এই ধরনের কাজগুলো করি এগুলোতে ঝামেলা হবে। কি করেছে? এখন বিবিসি হচ্ছে ব্রিটিশ সরকারি টাকায় চলা সরকারি গণমাধ্যম, শুধু সরকারি না, এটা হচ্ছে ব্রিটিশ রাজ পরিবারের সরাসরি তত্ত্বাবধানে একটা গণমাধ্যম। রাজ পরিবারের সরাসরি তত্ত্বাবধানে বিবিসির প্রধান নিয়োগ দেয় রাজা, এর আগে রানী এলিজাবেথ দিয়েছিল নিয়োগ, অর্থাৎ ব্রিটিশ রাজ পরিবারের যে ক্ষমতায় থাকে সেই বিবিসির প্রধানকে নিয়োগ দেয়। বিবিসির বোর্ডও যদি কোনো সিদ্ধান্ত নেয় তাহলে সেই সিদ্ধান্ত রাজার কাছ থেকে পাশ করিয়ে নিতে হয়। বিবিসি রাজার পরে বিবিসির দায়িত্বে আছে কে? ব্রিটিশ ইনফরমেশন সেক্রেটারি, অর্থাৎ তথ্য মন্ত্রণালয় যদি বলি আমরা বাংলাদেশ, সেই তথ্যমন্ত্রীও যদি বিবিসির ক্ষেত্রে কোনো একটা সিদ্ধান্ত নেয় তাহলে সেই সিদ্ধান্ত আগে রাজার কাছ থেকে পাশ করিয়ে নিয়ে আসতে হয়। তো বিবিসির বোর্ড, তারপরে হচ্ছে তথ্য মন্ত্রণালয়, সরকারেরা বলছে যে না, বিবিসি একটা স্বাধীন স্বায়ত্ত শাসিত সংগঠন, এখানে আমাদের কোনো হাত নেই, আমরা এটার উপরে চাপ দেবো না, এটার উপরে যদি চাপ সৃষ্টি করি তাহলে কেমন হয়। ট্রাম্প বলছে ঠিক আছে, রাজার কাছ থেকে বুঝবো তাহলে কাহিনী কি হয়। রাজাকে ফোন দিছে, রাজা বলছে যে ঠিক আছে, এটার ব্যাপার আমি দেখতেছি। তারপরে বিবিসির সিইও এবং নিউজ হেডকে বলছে তোমরা এটার ব্যাপারে দেখো। ওটার ব্যাপারে কি দেখবে? ওখানে তাদেরকে নিজেদেরকে মানে ডিফেন্স করার মতো কোনো অবস্থা নাই। ওপেন জিনিসটা যে 50 মিনিটের বা 1 ঘন্টার একটা কথাকে কেটে জাস্ট শুরুর 5ম মিনিটের একটা কথা আর 50তম মিনিটের একটা কথা, বাক্যগুলো কেটে কেটে আপনি মিলালেন যে আমি তোমাকে হত্যা করবো, এটা কোনো কথা হলো?
এবং সেটার পরেও বিবিসির কথা কি যে আমি আমার নীতির থেকে কোনোভাবেই নড়চড় হয়নি, এটা আমাদের একটা ভুল ছিল, কিন্তু আমি আমার নীতির থেকে নড়চড় হয়নি। ভাই, তোমার নীতিটা কি? গাজা ভূখণ্ড নিয়ে তোমার নীতিটা কি? বিভিন্ন দেশে এই যে রাজনৈতিক হত্যাকাণ্ড যদি বলে, এটাকে হচ্ছে মিডিয়ার মাধ্যমে একটা মানুষের জীবনকে, মানে তার ক্যারিয়ারকে হত্যা করা, এটা বিবিসি বিভিন্ন দেশে করেছে। রাজনৈতিক নেতাদেরকে বিভিন্নভাবে সে এই সাংবাদিকতার কি বলে, সাংবাদিকতার নিয়মের মধ্যে ফেলে তারপরে সে বিভিন্ন দেশে এই জিনিসগুলো ঘটিয়েছে। ব্রিটিশ সরকারের পক্ষের সরকারকে ক্ষমতায় রাখার জন্য, ব্রিটিশ সরকারের বিপক্ষের সরকারকে ক্ষমতাচ্যুত করার জন্য অগ্রণী ভূমিকা পালন করেছে বিভিন্ন দেশে। এরকম অনেক অভিযোগ আছে বিবিসির বিরুদ্ধে। আর এই গাজা ভূখণ্ড নিয়ে তো বিবিসির স্বচ্ছতা, বিবিসির নিরপেক্ষতা, এগুলো নিয়ে তো ব্যাপক ধরনের অভিযোগ, যেই অভিযোগের কোনো সদুত্তর বিবিসি দিতে পারেনি। এখন সেই বিবিসি থেকে তারা পদত্যাগ করছে, এবং পদত্যাগ করার পরে ট্রাম্প সরাসরি বলছে যে বিবিসি হচ্ছে ভুয়া সংবাদ মাধ্যম। এবং এর মাথায় যারা আছে এরা শুধুমাত্র যে একটা ভুল করছে বা আমার বিরুদ্ধে দাঁড়াচ্ছে তাই না, এরা যে কত বড় ক্রিমিনাল সেটা যদি জনগণ জানে, মানুষ জানে, তাহলে হচ্ছে এদেরকে মুখে থুতু দিবে, এরকম একটা কথা বলেছে ট্রাম্প। যদিও ট্রাম্পের কথারও অনেকগুলোই হচ্ছে আপনি ধরতে পারবেন না, কিন্তু তারপরেও যে কাজ এখানে করা হয়েছে এটা সাংবাদিকতার কোনো কিছুর সাথেই মিলবে না, সম্ভব না, উচিত না। আপনি তার কথাকে কেটে পুরো ভিন্ন অর্থে নিয়ে যাবেন তাকে দোষী সাব্যস্ত করার জন্য, এটা তো হওয়া উচিত না। এখন এখানে 5টা বিষয় সামনে চলে আসে আমাদের জন্য। এক, সাংবাদিকতা এখন এমন একটা লেভেলে গেছে, আমরা তো কি বলে, মানে ভুল তথ্য, কুতথ্য, অপবাদ, মিথ্যা তথ্য, এগুলোর বিরুদ্ধে লড়াই করছি সবাই আমরা, তাই না? আমার এই যে ফ্যাক্ট চেকিং কোর্স শুরু হয়েছে, ফ্যাক্ট চেকিং কোর্সের মূল বিষয়টাই হচ্ছিল এইখানে। অনেকেই সেই কোর্সে ভর্তি হয়েছেন এবং কোর্স শুরু হয়েছে আলহামদুলিল্লাহ। তারপরে হচ্ছে সোশ্যাল মিডিয়াতে এই জিনিসগুলো অনেক বেশি ছড়াচ্ছে। মেইন স্ট্রিম মিডিয়া ছিল সঠিক তথ্যের আধার, যে সোশ্যাল মিডিয়াতে তুমি যদি এই খবরগুলো দেখো বিশ্বাস করবে না, আগে দেখবে যে সেটার মূল সোর্স মেইন স্ট্রিম মিডিয়া কিনা। সেখানে শত বছরের মিডিয়া সে যদি এই ধরনের কাজ করে, তাহলে এখানে কি, যে আপনি এখন আর কারো উপরে বিশ্বাস রাখতে পারছেন না। মানে আপনি চিন্তা করেন যে আপনাকে যে নিরাপত্তা দিবে সেই এখন যারা আপনার উপর আক্রমণ করছে, যাদের থেকে আপনি ভয় পাচ্ছেন, সে তাদের দলে। কত বড় একটা সমস্যা। দ্বিতীয় হচ্ছে বিবিসি যে মানে পুরোপুরি ব্রিটিশ রাজ পরিবারের ক্ষমতার অধীনে, সেটা আবারও একেবারে স্পষ্ট হলো, যদিও এটা মানে গোপনের কিছু না, কিন্তু তারপরে জনগণের সামনে আসলো। এবং বিবিসির বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে হলে আপনার ব্রিটিশ প্রধানমন্ত্রী অথবা 10 নম্বর ডাউনিং স্ট্রিটে গেলে কাজ হবে না, আপনার যেতে হবে রাজার কাছে, ব্রিটিশ রাজ। তৃতীয় হচ্ছে সাংবাদিকতায় আমরা যাদেরকে নীতি নৈতিকতার মানদণ্ড হিসেবে দেখি, তারা আসলে এই নীতি নৈতিকতার মানদণ্ডটাকে শুধুমাত্র নিজের স্বার্থ হাসিলের জন্য ব্যবহার করেছে, এবং সেই মানদণ্ডের উপরে ভিত্তি করে, সেই মানদণ্ড অনুযায়ী সে বিভিন্ন দেশে শত শত সাংবাদিক তৈরি করেছে তার নিজের উদ্দেশ্য হাসিলের জন্য। এবং ট্রাম্পের মতো এ ধরনের ঘাড়তারা লোক সামনে আসার কারণে অনেকগুলো জিনিস এখন নগ্নভাবে আমাদের সামনে আসছে। যা হোক, এক দর্শক প্রশ্ন করেছেন, তিনি নাকি বহু বছর ধরে আমাকে দেখেন এবং আমার প্রশ্ন করেন, কিন্তু কোনো প্রশ্নের উত্তর পান না। তিনি প্রশ্ন করেছেন যে ইহুদিদের কাছে কি এমন প্রতিভা আছে যার কারণে তাদের সাথে আমেরিকা জোট করে? এটা কোনো প্রশ্ন হলো? যাই হোক, তারপর আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। ইহুদিদের কাছে এমন কি আছে? ইহুদিদের কাছে অনেক কিছু আছে। আমেরিকা ইহুদিদের সাথে জোট করে, ইহুদিরা আমেরিকার সাথে জোট করে, এটা হচ্ছে উভয় ধরনের জোট।
আহ, ভারতের ভারতের যে বিস্ফোরণ হলো, ভারতে যে বিস্ফোরণ হলো সেই বিস্ফোরণ নিয়ে ভারতের নিরাপত্তা সংস্থাগুলো বলছে যে তারা একজন সন্দেহভাজনকে গ্রেফতার করার যে খবরগুলো এসেছে বিভিন্ন গণমাধ্যমে বা সোশ্যাল মিডিয়াতে, সেগুলো আসলে সঠিক না। ভারতের নিরাপত্তা সংস্থা বলছে যে আমরা এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারিনি, এবং গাড়ি বিস্ফোরণের ঘটনা এখনো পর্যন্ত তদন্ত চলছে। যেহেতু গরম একটা ঘটনা, তদন্ত একেবারে সাথে সাথেই শেষ হবে না। ভারতের প্রধানমন্ত্রীকে এ ব্যাপারে অবহিত করছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী, এবং এই যে গাড়িগুলো বিস্ফোরণ হলো, 3টা গাড়িতে বিস্ফোরণ মূলত বলা হচ্ছে, কিন্তু আসলে মূল বিস্ফোরণ হচ্ছে একটা গাড়িতে, এবং তার পাশে আরো 2টো গাড়ি ওই বিস্ফোরণের কারণে বিস্ফোরিত হয়েছে। এবং এই বিস্ফোরণে মৃতের সংখ্যা আমরা লাইভের শুরুতে বলেছিলাম 8 জন, এখন সেটা বেড়ে দাঁড়িয়েছে 10 জন। এটার সংখ্যাটা আরো বাড়তে পারে। ভারতের বিভিন্ন গণমাধ্যম এই মানে এই বিস্ফোরণের পরে যে বিভৎস পরিস্থিতি সেখানে, সেটার দর্শকদের, প্রত্যক্ষদর্শীদের বিভিন্ন বর্ণনার মাধ্যমে তারা সেটা তুলে ধরছে, এবং মনে করা হচ্ছে যে এই বিস্ফোরণকে পরবর্তীতে একটা ইস্যু করে তারপরে ভারতে এটা নিয়ে ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা বাড়বে। এটা সব সময় হয়েছে এই ধরনের আক্রমণ। এটা তো আসলে এক ধরনের আক্রমণই বলা যায়। যদি এটা গাড়ির ধরুন কি বলা যায় এটাকে, যে যদি এটা গাড়ির গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ না হয়, যদি অটোমেটিক কোনো মানে এমনিতে হয় না যে গাড়িতে একটা অ্যাক্সিডেন্ট, সেরকম যদি না হয়, যদি এটা ওই গাড়িতে ব্যাপক পরিমাণে বিস্ফোরক রেখে তারপরে বিস্ফোরণ ঘটানো হয়, তাহলে এটা অবশ্যই ভারত পাকিস্তানের উত্তেজনা বাড়াবে। এর মধ্যে আরেকটা খবর একটু আগে মিডল ইস্ট আই করেছে, সেই খবরটা হচ্ছে যে তুরস্ক 2000 সৈন্য প্রস্তুত করেছে গাজায় পাঠানোর জন্য। তাদেরকে মোটামুটি লিস্ট করা হয়েছে, তাদেরকে প্রস্তুত করা হয়েছে, এবং তারা গাজায় যাওয়ার জন্য রেডি, এরকম একটা খবর মিডল ইস্ট আই করেছে। এবং সেই খবরে বলা হচ্ছে যে এখনো পর্যন্ত ট্রাম্পের কাছ থেকে গ্রিন সিগন্যাল তুরস্ক পায় নাই। আর ইসরায়েল সরাসরি বলেছে যে আমি এই ধরনের তুরস্কের কোনো সৈন্য সেখানে রাখতে দেব না, সেখানে পাঠাতে দেব না, সেখানে আসতে দেব না, এবং এটার জন্য দরকার হলে আমেরিকাকে যে কোনো ভাবেই হোক আমি কনভিন্স করব। সুতরাং সেই পরিস্থিতিতে তুরস্কের এই প্রস্তুতি ইসরায়েল এবং তুরস্কের মধ্যে উত্তেজনা আরো বাড়াবে। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। আরেকটা হচ্ছে আমেরিকা যে গত 40 দিন ধরে তার সরকারের এই বাজেটের কারণে যে সরকার মানুষজনকে বেতন দিতে পারতো না, বাজেট সমস্যা ছিল, বাজেট পাস হয়নি, সেটা আজকে সিনেটে পাস হয়েছে, এখন এটা সেখান থেকে যাবে হচ্ছে কংগ্রেসে। এই হচ্ছে আজকের মোটামুটি 2-4-5টা যে নিউজগুলো দেওয়া সম্ভব ছিল সেগুলো দিলাম। পরবর্তীতে আবার কথা হবে। ভালো থাকবেন, সুস্থ